Good morning, everybody. We are going to start today's class, and topic is inference for mean and proportion. ইনফারেন্স ফর মিন এন্ড প্রপোর্শন অর্থাৎ কোন একটা পপুলেশন থেকে আমরা যখন স্যাম্পল নিই সেই স্যাম্পলের মিন এবং প্রপোর্শন আমরা ক্যালকুলেট করি। আমরা সামারাইজেশন অফ ডাটার মধ্যে পড়েছিলাম যে ডাটা কালেকশন করার পরে আমরা সেখানে অ্যানালাইসিস করি। অ্যানালাইসিসের প্রথম ধাপ হচ্ছে সামারাইজেশন অফ ডাটা। সেখানে আমরা দেখেছিলাম যে যদি ডাটা কোয়ান্টিটেটিভ হয় তাহলে আমরা মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর মাধ্যমে সামারাইজ করি। আর যদি ডাটা কোয়ালিটেটিভ হয় তাহলে প্রপোর্শনের মাধ্যমে আমরা সামারাইজ করি। এখন কোনো একটা স্যাম্পলের যে মিন আরেকটা স্যাম্পলের মিন এই দুইটা কিভাবে ডিফার করে, ডিফারেন্সটা সিগনিফিকেন্ট নাকি আসলে ওই পার্থক্যটা সিগনিফিকেন্ট না, বা দুইটা পপুলেশনের বা দুইটা স্যাম্পলের প্রপোর্শন সেই প্রপোর্শন কতটা ভেরি করে, হ্যাঁ, সেটা সিগনিফিকেন্ট কিনা এটার দেখার মাধ্যমে হচ্ছে যে ইনফারেন্স ফর মিন এন্ড প্রপোর্শন। তো ইনফারেন্স ফর মিন এন্ড প্রপোর্শন দেখার আগে আমরা হাইপোথিসিস টেস্টিং, এই কখন কোন টেস্ট করতে হয়, স্ট্যাটিস্টিক্যাল টেস্ট, এটার একটা ধারণা নিব। এই ধারণাগুলো ফ্লো চার্টের মাধ্যমে বলা হয়েছে। প্রথম মাথায় নেওয়াটা একটু কঠিন লাগতে পারে, পরে নিজেরা পর্যায়ক্রমে আত্মস্থ করে নিবেন। হাইপোথিসিস হচ্ছে আমরা জানি যে কোনো একটা রিসার্চের রেজাল্ট সম্পর্কে আগে থেকে একটা ইন্টেলিজেন্ট গেস করা, যে এটা এরকম বা এরকম, সেই রেজাল্টের গেস করা। এই হাইপোথিসিস স্ট্যাটিস্টিক্যালি যখন ধরা হয়, দুই ধরনের হাইপোথিসিস ধরা হয় বা ফর্মুলেট করা হয়। একটা হচ্ছে H0 বা নাল হাইপোথিসিস, অর্থাৎ এখানে নেগেটিভ কথা থাকবে যে ময়মনসিংহ এবং ঢাকার পপুলেশনের এইজের মধ্যে কোনো পার্থক্য নাই। এই পার্থক্য নাই, এটা হচ্ছে H0 বা নাল হাইপোথিসিস। আর ময়মনসিংহ এবং ঢাকার জনগণের বয়সের মধ্যে পার্থক্য আছে, এটা হচ্ছে H1 বা অল্টারনেটিভ হাইপোথিসিস। এখন স্ট্যাটিস্টিক্যাল টেস্টে যেটা করা হয়, এই নাল হাইপোথিসিস অথবা অল্টারনেটিভ হাইপোথিসিস এর কোনো একটাকে গ্রহণ করা হবে, আরেকটাকে রিজেক্ট করা হবে। তো সাধারণত টেস্ট গুলো হয়ে থাকে নাল হাইপোথিসিস এর উপরে। নাল হাইপোথিসিস আইদার একসেপ্টেড হয় অথবা রিজেক্টেড হয়। যদি নাল হাইপোথিসিস একসেপ্টেড হয় তার মানে ঢাকার ময়মনসিংহের লোকের বয়সের মধ্যে ডিফারেন্স নাই, অর্থাৎ ওই নেগেটিভ কথাটা সত্য হলো যদি নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড হয়। আর যদি নাল হাইপোথিসিস রিজেক্টেড হয়, নাল হাইপোথিসিস রিজেক্টেড হওয়া মানে অল্টারনেটিভ হাইপোথিসিসটা অ্যাকসেপ্টেড হবে, অর্থাৎ ঢাকার এবং ময়মনসিংহের জনগণের মধ্যে বয়সের পার্থক্য আছে, এটা বোঝাবে। অর্থাৎ হাইপোথিসিস টেস্ট করে দেখতে হয় যে নাল হাইপোথিসিস আইদার অ্যাকসেপ্টেড অর রিজেক্টেড। তো এই হাইপোথিসিস টেস্টিং এর বিভিন্ন রকমের টেস্ট আছে। তো প্রথমে আমরা এই ফ্লো চার্টে যেটা দেখতে পাচ্ছি, এটা আপনারা একটু নিজের মতো করে খাতায় টুকেও নিতে পারেন, যে হাইপোথিসিস টেস্টিং কে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে টেস্ট অফ অ্যাসোসিয়েশন, আর একটা হচ্ছে টেস্ট অফ ডিফারেন্স। তো টেস্ট অফ অ্যাসোসিয়েশন হচ্ছে যে দুইটা ভেরিয়েবলের মধ্যে কোনো অ্যাসোসিয়েশন বা সম্পর্ক আছে কিনা। যেমন স্মোকিং এবং লাং ক্যান্সার, এটা এখানে দুইটা ভেরিয়েবল। এখন স্মোকিং এবং লাং ক্যান্সারের সঙ্গে আদৌ কোনো সম্পর্ক বা অ্যাসোসিয়েশন আছে কিনা এটা দেখার জন্য হচ্ছে টেস্ট অফ অ্যাসোসিয়েশন। আবার আরেক ধরনের টেস্ট হচ্ছে টেস্ট অফ ডিফারেন্স, যেটা আগে উদাহরণ দিলাম যে ঢাকার এবং ময়মনসিংহের লোকের বয়সের মধ্যে ডিফারেন্স আছে কিনা।
2 গ্রুপের মধ্যে। এই ডিফারেন্স দেখার জন্য করতে হবে টেস্ট অফ ডিফারেন্স। আর ২ টা ভেরিয়েবলের মধ্যে রিলেশন আছে কিনা সেটা দেখার জন্য করতে হবে টেস্ট অফ অ্যাসোসিয়েশন। অর্থাৎ হাইপোথিসিস টেস্টকে আমরা প্রাইমারিলি ২ ভাগে ভাগ করলাম। একটা টেস্ট অফ অ্যাসোসিয়েশন আর একটা টেস্ট অফ ডিফারেন্স। এখন টেস্ট অফ অ্যাসোসিয়েশন আবার ২ রকমের। একটা হচ্ছে প্যারামেট্রিক টেস্ট, যখন ডাটা কোয়ান্টিটেটিভ তখন প্যারামেট্রিক টেস্ট করতে হবে। আরেকটা হচ্ছে নন প্যারামেট্রিক টেস্ট, যখন ডাটা কোয়ালিটেটিভ তখন নন প্যারামেট্রিক টেস্ট করতে হবে। একইভাবে টেস্ট অফ ডিফারেন্স এটাও ২ রকম, প্যারামেট্রিক টেস্ট আর নন প্যারামেট্রিক টেস্ট। কোয়ান্টিটেটিভ ডাটার ক্ষেত্রে প্যারামেট্রিক টেস্ট আর নন কোয়ান্টিটেটিভ বা কোয়ালিটেটিভ ডাটার ক্ষেত্রে নন প্যারামেট্রিক টেস্ট। এরপরে টেস্ট অফ অ্যাসোসিয়েশন কে আরো বিস্তারিত ভাগ করা হয়েছে, অর্থাৎ ফাইনালি টেস্টের নামগুলো বলা হয়েছে। টেস্ট অফ অ্যাসোসিয়েশন আগেই বলেছি যে প্যারামেট্রিক এবং নন প্যারামেট্রিক। এখন টেস্ট অফ অ্যাসোসিয়েশন এর প্যারামেট্রিক টেস্টের নাম হচ্ছে পিয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্ট। প্যারামেট্রিক টেস্ট একটাই করা হয় অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে। একটাই করা হয় না, আরো আছে, কিন্তু মূলত আপনাদের লাগবে একটাই। সেটা হচ্ছে পিয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্ট। যখন আমরা কোয়ান্টিটেটিভ ২ টা ভেরিয়েবলের মধ্যে রিলেশন দেখব তখন আমরা পিয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্ট টেস্ট করব। আর নন প্যারামেট্রিক টেস্ট হচ্ছে এখানে ৪ রকমের টেস্ট করা যায়। একটা হচ্ছে কাই স্কয়ার টেস্ট, সবাই এটার নাম শুনে থাকবেন। তারপরে অডস রেশিও, রিলেটিভ রিস্ক রেশিও এন্ড স্পিয়ারম্যান র‍্যাঙ্ক কোরিলেশন। তাহলে টেস্ট অফ অ্যাসোসিয়েশন এর ক্ষেত্রে আমরা প্যারামেট্রিক টেস্ট করব পিয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্ট, আর নন প্যারামেট্রিক টেস্ট করব কাই স্কয়ার টেস্ট, অডস রেশিও, রিলেটিভ রিস্ক রেশিও এন্ড স্পিয়ারম্যান র‍্যাঙ্ক কোরিলেশন। টেস্ট অফ ডিফারেন্স এর আবার ২ ভাগে ভাগ করে বলবো। টেস্ট অফ ডিফারেন্স এর প্যারামেট্রিক টেস্ট এই চার্টে দেখানো হয়েছে, আর পরবর্তী চার্টে দেখাবো টেস্ট অফ ডিফারেন্স এর নন প্যারামেট্রিক টেস্ট। এখন টেস্ট অফ ডিফারেন্স এর প্যারামেট্রিক টেস্ট আমি কয়টা স্যাম্পলের উপরে করছি তার উপরে ভিত্তি করে ভেরি করবে টেস্ট। যদি একটা স্যাম্পলের মধ্যে ডিফারেন্স দেখি তাহলে টি টেস্ট অথবা জেড টেস্ট করতে হবে। যদি ২ টা স্যাম্পলের মধ্যে ডিফারেন্স দেখি তাহলে স্যাম্পল আবার কেমন তার উপরে নির্ভর করবে। যদি ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল হয়, অর্থাৎ আলাদা, আলাদা ২ টা গ্রুপের স্যাম্পলের আ ফাইন্ডিংস হয়, তাহলে আনপেয়ার টি টেস্ট অথবা জেড টেস্ট করা যাবে। আর যদি পেয়ারড স্যাম্পল হয় তাহলে পেয়ার টি টেস্ট হবে। পেয়ার স্যাম্পল কি? যেমন আমি আমার কি বলে যে ব্লাড প্রেশারের আ মেজারমেন্ট দেখব, যে আমার ওষুধ খাওয়ার আগে ব্লাড প্রেশার ছিল একটা। আমি কোন একটা ওষুধ ২ সপ্তাহ খেলাম। তারপরে ব্লাড প্রেশার দেখলাম আরেকটা। তাহলে আমারই ব্লাড প্রেশার ওষুধ খাওয়ার আগের এবং ওষুধ খাওয়ার পরের, এটা হচ্ছে পেয়ার্ড স্যাম্পল। একই ব্যক্তির আগে এবং ইন্টারভেনশন এর আগে এবং পরের স্যাম্পল, এটা হচ্ছে পেয়ার্ড স্যাম্পল। তখন পেয়ার টি টেস্ট করব। আর আমার ব্লাড প্রেশার এবং ডক্টর হাশমতের ব্লাড প্রেশার এই ২ টা যখন কম্পেয়ার করব তখন এটা ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল। তখন আমার আনপেয়ার টি টেস্ট এবং জেড টেস্ট করা লাগবে। তাহলে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল আর পেয়ার্ড স্যাম্পল এর মধ্যে পার্থক্য হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি আলাদা, আলাদা মানুষের অথবা আলাদা, আলাদা গ্রুপের যদি স্যাম্পল হয় তাহলে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল। আর একই ব্যক্তির বা একই গ্রুপের ইন্টারভেনশন এর আগের এবং পরের যদি স্যাম্পলের কম্পেয়ার করা হয় তাহলে সেটা হচ্ছে পেয়ার টি টেস্ট করতে হবে তখন। আর যদি স্যাম্পল ২ এর অধিক হয়, ৩, ৪, ৫ এরকম গ্রুপের মধ্যে যদি তুলনা করি তখন অ্যানোভা টেস্ট করতে হবে। অ্যানোভার ইলাবোরেশন হচ্ছে অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স। অ্যানোভা মানে হচ্ছে অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স। তাহলে দেখেন যে প্যারামেট্রিক টেস্ট কয়টা স্যাম্পলের উপরে পার্থক্য করছি তার উপর ভিত্তি করে। 1 স্যাম্পল হলে টি টেস্ট এবং জেড টেস্ট, 2 স্যাম্পলস হলে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল হলে আনপেয়ার টি টেস্ট অথবা জেড টেস্ট, আর পেয়ার স্যাম্পল হলে পেয়ার টি টেস্ট করব। যদি ২ এর অধিক স্যাম্পল হয় তাহলে অ্যানোভা টেস্ট করব। এতক্ষণ যেটা বললাম টেস্ট অফ ডিফারেন্স প্যারামেট্রিক অর্থাৎ কোয়ান্টিটেটিভ ডাটার জন্য।
এরপরে টেস্ট অফ ডিফারেন্স নন প্যারামেট্রিক, অর্থাৎ ডাটা যখন কোয়ালিটেটিভ। এখানেও কয়টা স্যাম্পল তার উপরে টেস্টের নাম ভেরি করবে। যদি টেস্ট অফ ডিফারেন্স নন প্যারামেট্রিক একটা স্যাম্পলের মধ্যে করি, ওয়ান স্যাম্পলের মধ্যে, তাহলে কাই স্কয়ার টেস্ট অথবা বাইনোমিয়াল টেস্ট করা যাবে। যদি টু স্যাম্পল হয়, সেই টু স্যাম্পল যদি আবার ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে ম্যান হুইটনি টেস্ট এবং কাই স্কয়ার টেস্ট। আর যদি পেয়ার স্যাম্পল হয়, তাহলে উইলকক্সন টেস্ট, ম্যাকনিয়েমার টেস্ট, সাইন টেস্ট অথবা কাই স্কয়ার টেস্ট করা যাবে। আর দুইয়ের অধিক স্যাম্পল হলে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলের ক্ষেত্রে ক্রুস্কাল ওয়ালিস টেস্ট। আর যদি ম্যাচড স্যাম্পল হয় বা পেয়ার্ড স্যাম্পলস হয়, তাহলে ফ্রিডম্যান টেস্ট করতে হবে। এই টেস্টের নামগুলো নতুন, বানান সহ পরবর্তীতে শিখে নেবেন এটা। তাহলে ওয়ান স্যাম্পল হলে কাই স্কয়ার টেস্ট এবং বাইনোমিয়াল টেস্ট। টু স্যাম্পলস ইন্ডিপেন্ডেন্ট হলে ম্যান হুইটনি টেস্ট, কাই স্কয়ার টেস্ট। টু স্যাম্পলস পেয়ার্ড হলে উইলকক্সন টেস্ট, ম্যাকনিমার টেস্ট, সাইন টেস্ট এবং কাই স্কয়ার টেস্ট। টু স্যাম্পল এর অধিক যদি হয়, ইন্ডিপেন্ডেন্ট হলে ক্রুস্কাল ওয়ালিস টেস্ট, আর ম্যাচড স্যাম্পল হলে ফ্রিডম্যান টেস্ট। দেখবেন যে কাই স্কয়ার টেস্টটা কোয়ালিটেটিভ ডাটার ক্ষেত্রে অনেক বেশি করা হয়, এটা একটা পপুলার টেস্ট, কাই স্কয়ার টেস্ট। আর কোয়ান্টিটেটিভ ডাটার ক্ষেত্রে টি টেস্ট এবং জেড টেস্ট ওয়াইডলি করা হয়। এখন আমরা আজকের ক্লাসের যে মূল টপিক, তার একটা অংশ যে কম্পেয়ারিং ওয়ান স্যাম্পল। যে একটা স্যাম্পলের মধ্যে যদি আমি কম্পেয়ার করি, সেই একটা স্যাম্পলের কম্পেয়ার করার জন্য আমাদের যে সূত্র, সেটা হচ্ছে জেড। জেড সমান সমান মিন মাইনাস এক্স বার মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা মাইনাস রুট ওভার এন। এই সূত্রগুলো মনে রাখতে হবে আপনাদের। এখানে জেড বলা হয়েছে কারণ এখানে জেড টেস্ট করা হচ্ছে। লাস্টে আমি বলে দিব জেড টেস্ট কখন করা লাগে। তাহলে জেড সমান সমান এক্স বার মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা ডিভাইডেড বাই রুট ওভার এন। এখানে এক্স বার মানে স্যাম্পল অর অবজার্ভ মিন, আর মিউ মানে পপুলেশন মিন বা এক্সপেক্টেড মিন, সিগমা মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ পপুলেশন, আর এন মানে নাম্বার অফ স্যাম্পল বা অবজারভেশন। একটা অঙ্ক আমি করাবো পরের স্লাইডেই। এই অঙ্কটা ভালো করে খেয়াল করবেন। পরবর্তীতে শুধু সমস্যাগুলো দিয়ে দেবো, এটা বাসায় আপনারা হোমওয়ার্ক করবেন। আমি প্রথম অঙ্কটি শুধু করিয়ে দিব। তাহলে এখান থেকে এই সূত্রটা মনে রাখবেন এবং সূত্রের কোন অক্ষর কি বোঝায় এটা মনে রাখবেন। এখন একটা উদাহরণ দেখেন, একটা প্রশ্ন দেখেন অঙ্কের। Usually, operation for rhinosporoidosis takes on an average 60 minutes with standard deviation of plus minus 5 minutes. ENT Dr. Ashik আছেন কানেক্টেড বা ডক্টর মনির? জি স্যার। হ্যাঁ, এই যে রাইনোস্পোরিওডিসিস এর কথার কথা বলছি, এটা আমি অ্যাকচুয়ালি এরকম টাইম নাও লাগতে পারে। যে ধরেন এই অপারেশন করতে গড়ে সার্জনদের 60 মিনিট সময় লাগে, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থাকে প্লাস মাইনাস 5 মিনিট, অর্থাৎ 55 মিনিট থেকে 1 ঘন্টা 5 মিনিট এর মধ্যে গড়ে সময় লাগে এই রাইনোস্পোরিওডিসিস এর অপারেশন করতে। এখন একজন নিউ সার্জন 16টা অপারেশন সে করেছে, যার গড়ে সময় লেগেছে 50 মিনিট করে। হ্যাঁ, পুরাতন আগের সার্জনরা 60 মিনিট সময় লাগতো এবং তাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হতো প্লাস মাইনাস 5 মিনিট। আর একজন নতুন সার্জন 16টা অপারেশন করেছে এবং গড়ে তার সময় লেগেছে 50 মিনিট। এখন এই যে অন্যদের লেগেছে 60 মিনিট, ওনার লেগেছে 50 মিনিট। এই দুইটার ডিফারেন্স, এটা কি জাস্ট এমনি একটু ডিফারেন্স নাকি স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট ডিফারেন্স, সেটাই প্রশ্ন করা হয়েছে। যে is there any significant reduction of operation time in case of new surgeon than other surgeons? তাহলে অন্য সার্জনদের থেকে নতুন সার্জনের অপারেশন টাইম আসলেই কি কমেছে, স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট ভাবে কমেছে, না এটা সাধারণ কমা, সেটাই হচ্ছে প্রশ্ন। এখন আমরা যে আগের যে
যে ইয়েটা দেখালাম এই যে কম্পেয়ারিং ওয়ান স্যাম্পল মিন, সেই সূত্র অনুযায়ী অঙ্কটা আমরা করব। তো স্ট্যাটিস্টিকের অঙ্ক করার ক্ষেত্রে জাস্ট ফর্মুলায় সংখ্যা বসিয়ে করলাম, তাহলেই ফুল নাম্বার পাওয়া যাবে না। স্ট্যাটিস্টিকের অঙ্কের অনেকগুলো স্টেপ থাকে। সেই স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ধাপ সুন্দরভাবে লিখে অঙ্ক করতে হবে। তার লিখে অঙ্ক করলে যদি রেজাল্ট ভুলও হয় তাও 80% নাম্বার পাওয়া যাবে। রেজাল্ট ভুলের জন্য 20% নাম্বার কাটা যাবে। কিন্তু স্টেপ ফলো না করে আবার যদি রেজাল্ট কারেক্ট হয়, ফুল নাম্বার পাওয়া যাবে না, 20% নাম্বার পাওয়া যাবে। তো আমরা দেখি যে এই অঙ্কটা যেটা আমি বললাম যে পুরাতন সার্জনদের 60 মিনিট টাইম লেগেছে আর নতুন সার্জনের 50 মিনিটস, এই ২ টার ডিফারেন্স সিগনিফিক্যান্ট কিনা। তো সলিউশনটা খেয়াল করেন যে প্রথমে অঙ্কের স্টেপ 1 হচ্ছে ফর্মুলেশন অফ হাইপোথিসিস। আপনাকে একটা ধরে নিতে হবে। ওই যে আগেই বলেছিলাম যে হাইপোথিসিস ২ রকম, নাল হাইপোথিসিস বা H0 আর অল্টারনেটিভ হাইপোথিসিস বা H1। H0 কি ধরেছি যে there is no significant reduction in operation time of new surgeon than other surgeons। আর অল্টারনেটিভ হাইপোথিসিস হবে এর বিপরীত, যে there is significant reduction in operation time of new surgeon than other surgeons। তাহলে এই যে হাইপোথিসিস ফর্মুলেশন করলাম, এটা হচ্ছে আমার অঙ্কের সলিউশনের প্রথম ধাপ, স্টেপ 1। এরপরে স্টেপ 2 হচ্ছে সিলেকশন অফ অ্যাপ্রোপ্রিয়েট টেস্ট। যে সঠিক টেস্টটা আমি কি জেড টেস্ট করব, টি টেস্ট করব নাকি উম অন্য যে আরো অনেকগুলো টেস্ট দেখালাম সেটা করব। এটা হচ্ছে টেস্ট অফ ডিফারেন্স, হ্যাঁ? যে ২ টা ইয়ের মধ্যে ডিফারেন্স আছে কিনা। তো এখানে স্যাম্পল সাইজ ১৬। নতুন সার্জন কি করেছে? ১৬ টা অপারেশন করেছে। এবং এই অপারেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আগে যারা করেছে তাদের মধ্য থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জানা। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে প্লাস মাইনাস 5, ওখানে দেওয়া আছে প্লাস মাইনাস 5 মিনিটস। and there is only one sample, শুধু একটা স্যাম্পল, এবং এইজন্য এখানে জেড টেস্ট এপ্লাইড করতে হবে। জেড টেস্ট কি, কখন এপ্লাই করতে হয় এটা আমি শেষে আবার ডিটেইলস বলবো। তাহলে দ্বিতীয় ধাপে আমি কোন টেস্ট করব এটা সিলেক্ট করলাম যে এখানে আমরা জেড টেস্ট করব। তারপরে সিলেক্টিং দ্য লেভেল অফ সিগনিফিক্যান্স, যে আমি কত পার্সেন্ট সিগনিফিক্যান্ট কনসিডার করব। এটা কমনলি 5% সিগনিফিক্যান্ট লেভেল ইজ কনসিডার্ড ফর টু টেল টেস্ট। 5% সিগনিফিক্যান্টটাকে কনসিডার করা হয়। অর্থাৎ 5% আ যদি পি এর ভ্যালু এটাও লাস্টে আছে যে 0.05, অর্থাৎ যদি 5% এরর কে আমরা একসেপ্ট করব। যদি 5% এর বেশি এরর হয় ওটাকে আমরা একসেপ্ট করব না। এটাকেই এখানে বলা হয়েছে যে 5% সিগনিফিকেন্স লেভেলটা কনসিডার করব টোটাল টেস্টের ক্ষেত্রে। তারপরে চতুর্থ ধাপ হচ্ছে সিলেকশন অফ ফর্মুলা। যে ফর্মুলাটা আমি আগে বলেছি যে একটা স্যাম্পলের মিনের মধ্যে যদি পার্থক্য করা হয় তাহলে z সমান সমান x বার মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা বাই রুট ওভার n, এই ফর্মুলাটা ব্যবহার। তো এখন এই ফর্মুলা অনুযায়ী x হচ্ছে স্যাম্পল বা অবজার্ভড মিন, অর্থাৎ নতুন সার্জনের সময়ের মিন হচ্ছে 50 মিনিটস। আর মিউ হচ্ছে পপুলেশন মিন বা এক্সপেক্টেড মিন। ওই যে পুরাতন সার্জন যারা সবাই সব সার্জন যেরকম করে 60 মিনিট, সেটা হচ্ছে এক্সপেক্টেড মিন। আর এই নতুন সার্জনেরটা অবজার্ভড মিন বা স্যাম্পল মিন। নতুন সার্জন হচ্ছে আমাদের জন্য স্যাম্পল, আর আগে সবাই মিলে হচ্ছে পপুলেশন। তাহলে আগের মিন হচ্ছে 60 মিনিটস আর নতুন সার্জনের মিন হচ্ছে 50 মিনিটস। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে যে এটা হচ্ছে 5 মিনিটস, প্লাস মাইনাস 5 মিনিটস। আর নাম্বার অফ স্যাম্পল বা অবজারভেশন, নতুন সার্জন কয়টা অপারেশন করেছিল? 16 বা 16 টা। তাহলে 16 মিনিট না, এখানে ভুল করে মিনিট লেখা হয়েছে। লাস্টের যেটা 16 এটা 16 হবে। এটা কেউ ওইভাবে নিয়েন না। এটা হচ্ছে প্রথমে 50 মিনিট, 60 মিনিট, 5 মিনিটস ঠিক আছে। তারপরে নাম্বার অফ স্যাম্পল হচ্ছে 16, 16।
মিনিটটা বাদ যাবে। টোটাল টেস্টটা বলতে পারবেন? টোটাল টেস্ট টোটাল কেস, স্টেপ টোটাল স্টেপ 3 তে টোটাল পপুলেশন তো আননোন, হ্যাঁ? জি। কিন্তু আমরা ইসের ক্ষেত্রে নতুন সার্জনের ক্ষেত্রে সংখ্যাটা দেওয়া আছে যে ১৬ জন। ১৬ টি অপারেশন সে করেছে। কনসিডার টেস্ট হ্যাঁ, যে কথা বলছিলেন কথা কেটে যাচ্ছিল, আবার বলেন। স্টেপ 3 তে উল্লেখ আছে যে commonly 5% significance level is considered for true tail test. এখানে true tail টেস্টটা বুঝতেছি না। ও টোটাল টেস্ট হচ্ছে যে প্লাস মাইনাস, অর্থাৎ আমার যে নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভের দেখবেন যে মিড লেভেল বরাবর মিন মিডিয়ান মুড থাকে, তার একদিকে প্লাস আরেকদিকে মাইনাস। হ্যাঁ, এই ধরনের টেস্টকে টু টেল টেস্ট বলা হয়। এগুলো আবার কোনো একটা ক্লাসে হয়তো এগুলোর ডিটেলস আছে, আরো ক্লিয়ার হবে। মানে 5% সিগনিফিকেন্টটা ওই মিন ভ্যালুর দুই পাশেই এটা কনসিডার করতে হয়। এরপরে ওই যে স্টেপ 5 হচ্ছে ফর্মুলার মধ্যে আমার ভ্যালু গুলো বসাবো। তো ভ্যালু গুলো বসিয়ে দেখা গেল যে জেড এর ভ্যালু আসছে -8। -8। তো এই জেড এর ভ্যালুর ক্ষেত্রে -8 আসুক আর +8 আসুক, এটাকে 8 কনসিডার করতে হবে। অর্থাৎ মাইনাস চিহ্ন ইগনোর করব, আমরা এটাকে 8 বা +8 ধরবো আর। মাইনাস আসলেও এটা 8 হিসেবে বা সংখ্যাটাকে আমরা শুধু ধরবো। এই ইনফারেন্স ড্রয়িংটা ইম্পর্টেন্ট, এটা ভালো করে খেয়াল করেন যে এই সলিউশনের লাস্ট স্টেপস বা 6 স্টেপ হচ্ছে যে ড্রয়িং ইনফারেন্স অর কনক্লুশন। এখানে at 5% সিগনিফিকেন্ট লেভেল জেড এর ভ্যালু হচ্ছে 1.96। এটা কনস্ট্যান্ট, এটা দেওয়া থাকবে সকল ক্ষেত্রেই। 5% সিগনিফিকেন্ট লেভেলে জেড এর ভ্যালু হচ্ছে 1.96, এটা মনে রাখবেন। আর এখানে ক্যালকুলেশন করে জেড এর ভ্যালু পেয়েছি -8। এখন যদি আমার ক্যালকুলেটেড ভ্যালু 1.96 এর চাইতে বেশি হয়, তাহলে নাল হাইপোথিসিস রিজেক্টেড হবে। যদি এই ভ্যালুটা 1.96 এর কম হতো, তাহলে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড হতো। কাজে ইনফারেন্স ড্রয়িং এর এই পয়েন্টটা মনে রাখতে হবে যে আমরা 5% সিগনিফিকেন্ট লেভেল ধরেছি, ইউজুয়ালি যেটা ধরা হয় সেই লেভেলে জেড এর ভ্যালু 1.96 আর আমাদের হিসাব করা ভ্যালু আসছে 8। তাহলে 8 ডেফিনিটলি 1.96 এর চাইতে বেশি। মাইনাস চিহ্ন মনে মনে ইগনোর করব। যেহেতু বেশি, সো ইট ফলস ইন দ্য জোন অফ রিজেকশন, দ্যাট ইজ নাল হাইপোথিসিস ইজ রিজেক্টেড। আর নাল হাইপোথিসিস রিজেক্টেড হওয়া মানে অল্টারনেটিভ হাইপোথিসিস ইজ অ্যাকসেপ্টেড। সুতরাং ইনফারেন্স বা কনক্লুশন কি? There is significance reduction in operation time of new surgeon than other surgeon. তাহলে অন্য সার্জনদের চাইতে নতুন সার্জনের অপারেশন টাইম সিগনিফিকেন্টলি রিডিউসড হয়েছে। অর্থাৎ 60 এবং 50 এর মধ্যে পার্থক্যটা সিগনিফিকেন্ট। আমি যতটা সম্ভব সহজ করে বোঝানোর চেষ্টা করলাম। আবার নিজেরা এটা দেখবেন যে এভাবে কিভাবে দিয়েছে। এরপরে হচ্ছে কম্পারিজন বিটুইন টু স্যাম্পল মিনস, অর্থাৎ স্যার স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার, একটা ছোট কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। হ্যাঁ স্যার, ওই ক্যালকুলেশনের যে মানটা যেরকম -8 আসছে, মানে স্যার খাতার মধ্যে কি স্যার আমরা -8টা লিখবো হ্যাঁ, নাকি ইগনোর আমরা করে দেব? আমরা -8 টাই লিখবো। -8 টাই লিখবো, কিন্তু মনে মনে রাখবো যে এটাকে ইগনোর করছি আমি। আচ্ছা, ইন্টারপ্রেট করার আরেকটা সময়। হচ্ছে স্যার জি। যে ওই যে অপারেশনের টাইমটা যে চাইছে ওটা হচ্ছে আমরা শুধু যে ফর্মুলা ইউজ করে যে মানটা বসাবো সেটা না, মানে এরকম যদি কোশ্চেন আসে তাহলে আমরা
মানে ফর্মুলেশন অফ হাইপোথিসিস, নাল আর অল্টারনেটিভ এগুলো দিয়ে স্টেপ বাই স্টেপ এসে তারপরে লাস্টে হচ্ছে আমরা আহ, জি, আপনি কি করবেন এটা প্রশ্ন অনুসারে করবেন। এখানে যেরকম প্রশ্ন ছিল যে ইজ দেয়ার এনি সিগনিফিকেন্ট রিডাকশন অফ অপারেশন টাইম ইন কেস অফ নিউ সার্জন দেন আদার সার্জন, এখানে প্রশ্নটাই ছিল যে সিগনিফিকেন্ট রিডাকশন হয়েছে কিনা। আর যদি প্রশ্ন এমন হতো যে ক্যালকুলেট দা জেড ভ্যালু, তাহলে আর কিছুই করা লাগতো না, 8 পর্যন্ত গিয়ে থেমে যেতেন। এই ডাটা দিয়ে যদি বলা হতো ক্যালকুলেট দা জেড ভ্যালু, তাহলে 8 পর্যন্ত গিয়ে থেমে যেতেন, তখন আর ইন্টারপ্রিটেশনের বিষয় ছিল না। কিন্তু যেহেতু প্রশ্ন এভাবে করেছে, এই কারণে আপনার এটা করতে হবে একদম ইন্টারপ্রিটেশন বা কনক্লুশন পর্যন্ত। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার একটু ওয়ালাইকুম আগে যে আসসালাম। বললেন যে স্যার 1.96 যে সিগনিফিকেন্স ভ্যালুটা, এটা আমরা কোথা থেকে পেলাম? এটা স্ট্যাটিস্টিক্যাল টেবিলে দেওয়া আছে, এটা একটা কনস্ট্যান্ট। হ্যাঁ, 5% সিগনিফিকেন্স লেভেলে জেড এর ভ্যালু 1.96, এটা ক্যালকুলেশন করে এসেছে, এটা কনস্ট্যান্ট, এটা ফিক্সড একটা ভ্যালু। এটা মনের মুখস্থ রাখতে হবে আপনাদের। স্যার আমার যাদের নয়েজ হচ্ছে, অনেকের বাবুদের শব্দ হচ্ছে, মিউট করে রাখেন। স্যার আরেকটা কোয়েশ্চেন ছিল স্যার, ওই যে আপনি যে বললেন যে স্যার 80% মার্কস মানে ভুল হইলেও ওই ব্যাপারটা আর কি আমি ক্লিয়ার হতে চাচ্ছিলাম যে এরকম যদি কোয়েশ্চেন আসে তাহলে হচ্ছে সবগুলা স্টেপ বাই স্টেপ করে জ্যাট পর্যন্ত যেতে হবে, এরকম স্যার ব্যাপারটা? জি জি জি, অঙ্ক করার ক্ষেত্রে এই ধরনের অঙ্কের এই স্টেপ আপনাকে ফলো করতে হবে। হাইপোথিসিসটা ফর্মুলেট করলেন, তারপরে কোন টেস্ট করবেন সেটা সিলেক্ট করলেন, সেই টেস্টের ফর্মুলায় ফেললেন, তারপরে ভ্যালুগুলো অ্যাড করলেন, তারপরে হিসাব আসলো এবং তখন কনক্লুশন ড্র করলেন, এবং লাস্টে যে ইনফারেন্স বা কনক্লুশন, এটাই আসলে অ্যান্সার। অ্যান্সার এরপরে কম্পারিজন বিটুইন টু স্যাম্পল মিনস। যদি দুইটা স্যাম্পল মিনস হয়, তখন যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ বোথ গ্রুপ সেম হয়, তাহলে উপরের প্রথম ফর্মুলাটা, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বোথ গ্রুপ যদি এক না হয়, তাহলে আবার দ্বিতীয় ফর্মুলাটা। এগুলো স্বাভাবিক অবস্থায় কঠিন লাগবে, যারা ম্যাথ ভালো পারেন তাদের জন্য ইজি, অন্যদের জন্য একটু কঠিন হবে, এটা পর্যায়ক্রমে শিখতে হবে। এটা আপনাদের হোমওয়ার্ক। হ্যাঁ, এই যে দুইটা গ্রুপের যে পার্থক্য, এখানে দেখেন যে টু গ্রুপ অফ সার্জনস টেক ডিফারেন্ট অপারেশন টাইম ফর গ্যাস্ট্রেক্টমি উইথ সেম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ 5 মিনিটস। তাহলে দুইটা গ্রুপের সার্জনদেরই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এখানে জানা, হ্যাঁ, 5 মিনিটস। তো এ গ্রুপ অফ সার্জন, এ গ্রুপ মানে গ্রুপ নাম্বার এ, অক্ষর এ। তো এ গ্রুপের সার্জনরা কি করে, 50 পেশেন্টের অপারেশন করেছে 30 মিনিট সময় ধরে। আর বি গ্রুপের সার্জনরা 60টা পেশেন্টের অপারেশন করেছে, গড়ে 25 মিনিট লাগছে তাদের। ইজ দেয়ার এনি সিগনিফিকেন্ট ডিফারেন্স অফ অপারেশন টাইম বিটুইন এ গ্রুপ এন্ড বি গ্রুপ অফ সার্জনস? এখানে কিন্তু দুইটা গ্রুপের মিন, এক গ্রুপ অফ সার্জনের মিন হচ্ছে 30 মিনিট, আর এক গ্রুপ অফ সার্জনের মিন হচ্ছে 25 মিনিট। তাহলে এই দুই গ্রুপের মধ্যে আলটিমেটলি ডিফারেন্স আছে কিনা। তো যেহেতু এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দুই গ্রুপেরই জানা, এজন্য এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ বোথ গ্রুপ সেম, এই ফর্মুলাটা বসবে। এটা পরে ক্লাস শেষে আপনারা পরে অবসর সময়ে করবেন। এরপরে কম্পেয়ারিং ওয়ান স্যাম্পল প্রপোর্শন। আগে বললাম মিন, এখন হচ্ছে প্রপোর্শন। তো এটার জন্য এখানে একটু স্লাইড হয়েছে আর কি। জেড সমান সমান পি মাইনাস পাই ডিভাইডেড বাই রুট ওভার পাই ব্রেকেট 1 মাইনাস পাই ডিভাইডেড বাই এন। এখানে পি মানে অবজার্ভ প্রপোর্শন, পাই মানে হাইপোথিসাইজড পপুলেশন প্রপোর্শন, আর এন মানে হচ্ছে স্যাম্পল সাইজ। পপুলেশনের পরে প্রপোর্শন কথাটা সূত্রের দিকে চলে আসছে, স্লাইডটা কেন জানি ভেঙে গেছে। তো এখানে তাহলে এই ধরনের অঙ্ক কখন আসে বা কখন প্রয়োজন হয়, একটা যে প্র্যাকটিস করার জন্য একটা অঙ্ক দিয়েছি, দেখেন যে
is observed proportion of vaccination of 0.97 significantly greater than 0.95 of existing proportion from a study of sample size 300 যে ভ্যাকসিনেশনের প্রপোর্শন কত 100 জনের মধ্যে কতজন ভ্যাকসিনেশন পেয়েছে টোটালের মধ্যে সেই প্রপোর্শন যদি 0.95% এক্সিস্টিং হয় আর এখন কোন একটা স্টাডিতে দেখা গেল যে 0.97 প্রপোর্শন হচ্ছে এখনের ভ্যাকসিনেশন রেট, তাহলে যদি টোটাল 300 জনের মধ্য থেকে পাওয়া যায় 0.97, তাহলে এই যে জেনারেল যে প্রপোর্শন এক্সিস্টিং প্রপোর্শন আর এই স্টাডিতে যে অবজার্ভ প্রপোর্শন, এই প্রপোর্শন দুইটা সিগনিফিকেন্টলি ভেরি করে কিনা বা 0.95 এর চাইতে 0.97 এর এটা সিগনিফিকেন্টলি গ্রেটার কিনা সেটা দেখার জন্য এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। আবার কম্পেয়ারিং টু গ্রুপস অফ প্রপোর্শন, যে দুইটা গ্রুপের প্রপোর্শনের তুলনা করব, তখন z সমান সমান p1 minus p2 divided by root over p1 q1 divided by n1 plus p2 q2 divided by n2। তো এখানেও কোন অক্ষর কি বোঝায় দেখেন, p1 মানে পার্সেন্টেজ অফ ওয়ান গ্রুপ, q2 মানে পার্সেন্টেজ অফ অ্যানাদার গ্রুপ, p2 মানে proportion of one group, q2 মানে proportion of another group, n1 মানে sample size of one group আর n2 মানে হচ্ছে sample size of another group। এখানে Q2 দুইবার চলে আসছে, সেকেন্ডটা মানে Q1 হবে না। হ্যাঁ, একটা প্রিন্টিং মিস্টেক আছে, যে p1 এর পরের যেটা q2 লেখা হয়েছে এটা p2 হবে। প্রথম দুইটা p1 p2, তারপরে Q1 হবে। তারপরে p2 q2। Q2 এর জায়গায় Q1 হবে, সেকেন্ডটা। হ্যাঁ, এটা একটু উলট পালট হয়ে গেছে দেখা যায় টাইপ করতে গিয়ে। p1 p2 হবে, তারপরে না 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 এটা P1 ঠিকই, Q1 আচ্ছা সেটা ঠিকই P1 আছে, Q1 হতে পারে। ঠিকই আছে, ঠিকই আছে, ঠিকই আছে। যদি স্যার P1 Q1 হবে স্যার, হ্যাঁ, P1 Q1 কোনটা Q1 এর পরে P1 Q1 ও p যদি P2 Q2 p যদি পার্সেন্টেজ হয়, আচ্ছা এটা দেখে আমি আবার ক্লিয়ার করবো, আপাতত এরকম রাখেন। p1 হলে p2 হওয়ার কথা আর পরে q1 q2 হওয়ার কথা, কিন্তু আবার এইভাবে লিখেছি p1 হচ্ছে পার্সেন্টেজ অফ ওয়ান সেকেন্ড গ্রুপ, লাইনে percentage of another group, proportion of one group, proportion of another group, and one sample size of one group and two sample size of another group। হ্যাঁ, হিসাব অনুযায়ী Q1 হবে সম্ভবত। একটা গড়বড় আছে, ওটা পরে আবার ক্লিয়ার করে দিব। তাহলে এই ক্ষেত্রে করবেন এরকম, এটার দেখি অঙ্কেরই কই, আচ্ছা এটার অঙ্ক করতে দেওয়া হয় নাই, এটার অঙ্ক আমি গ্রুপে দিয়ে দিব, একটা ডাক দিয়ে দিব আর এটা ক্লিয়ার করে দিব যে এটা p1 p2 তে ভুল আছে কিনা। এখন এই যে এই সমস্যাগুলোতে আমরা জেড টেস্ট করলাম, তো জেড টেস্ট ইজ দ্য ইউনিভেরিয়েট হাইপোথিসিস টেস্ট ইউজিং নরমাল ডিস্ট্রিবিউশন used to compare between one or two means to compare between one or two proportion। তাহলে জেড টেস্ট দিয়ে এক বা দুইটা প্রপোর্শনের কম্পেয়ার করা যায়, দুইটা মিনেরও কম্পেয়ার করা যায়। এখন কন্ডিশন ফর ইউজিং জেড টেস্ট, কখন আমরা এই জেড টেস্ট ইউজ করব, যখন আমার স্যাম্পলিং টেকনিক র্যান্ডম হবে। ওই যে স্যাম্পলিং টেকনিক পড়িয়েছিলাম, যে প্রবাবিলিটি স্যাম্পলিং, তার মধ্যে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পলিং। তো এই কোন একটা র্যান্ডম স্যাম্পলিং এর মাধ্যমে যদি স্যাম্পল সিলেকশন করি তখন এই জেড টেস্ট অ্যাপ্লাই করা যাবে। এবং যখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ নোন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জানা আছে, অথবা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আননোন কিন্তু স্যাম্পল সাইজ মোর দেন 30, এই সকল ক্ষেত্রে আমরা জেড টেস্ট করব। এই বিষয়গুলো, যে লাস্টের কন্ডিশন ফর ইউজিং জেড টেস্ট, এটা মনে রাখতে হবে যে জেড টেস্ট অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই স্যাম্পলিং টেকনিক হতে হবে র্যান্ডম বা প্রবাবিলিটি স্যাম্পলিং।